ভারত তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়েছিল, তাদের স্বার্থন্বেষীর জন্য। প্রথম 1 নম্বর স্বার্থ হলো রাশিয়া আরো বন্ধু প্রতিম রাষ্ট্র থেকে যে সম্মিলিত সহযোগিতাগুলো আসছে রাশিয়ার হাত ধরে, সেটা আগে গ্রাস করা নিজেদের। এবং রাশিয়ার যে সেই সময়ের উন্নত মানের অস্ত্র সমকালীন সেই অস্ত্রগুলো নিজেদের করে রেখে দিয়ে তাদের ব্যবহৃত ধ্বজভঙ্গ যেগুলো ফেলে দেওয়া, সেই অস্ত্রগুলো বাংলাদেশের যে নাগরিক যারা যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছিল তাদের হাতে তুলে দিয়েছে, রিপ্লেসমেন্ট করেছে। এই এই মন্তব্য নিয়ে আমাদের কথা বলার মানে রুচি হয় না। সব থেকে বড় কথা হলো এটা, কারণ মেজর সাহেব তো উনি একটা কথা বললেন যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে 40 থেকে 44 হাজার কোটি টাকার এখান থেকে লুট করে গেছে সেই সময়ে। তো এটার যদি এখন গুণ দেওয়া হয় অনেক বিগ অ্যামাউন্ট হবে, বিগ অ্যামাউন্ট, যেটা দিয়ে রাষ্ট্র কয়েক বছর চলতে পারে, এরকম একটা অ্যামাউন্ট তারা লুট করে নিয়ে গেছে এখান থেকে। আর রাশিয়া সেই সময় সহযোগিতা যখন হাত বাড়ায় দেয়, এই ইতিহাসটা আমরা অনেক সময় অনেকভাবে বিকৃত ভাবে শুনে থাকি, পড়ে থাকি। ভারত কিন্তু প্রথমত চায় নাই বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ লাগুক, এই ইবলিশ শয়তানরা চায় নাই। তখন আমেরিকার সাথে তারা হাত মিলিয়েছিল। যখন দেখলো রাশিয়া অস্ত্র সহযোগিতা দিবে, খাদ্য সহযোগিতা দিবে, নানাবিধ কিছু লাভজনক অবস্থা দেখছে, তখন এই ভারতের শয়তানগুলো চিন্তা করলো আমরা একটু আশ্রয় দিই। তো আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভারতে যখন আশ্রয় গ্রহণ করে, তাদের জন্য শরণার্থীদের জন্য যে খাবার, সেই সময় তো আর এরকম মানে এই মানের খাবার ছিল না বর্তমান যেভাবে আছিল। তো সেই সময় চলমান অবস্থায় যে খাদ্য ছিল, সেই খাদ্য সামগ্রী মাংস থেকে শুরু করে আরো অনেক অনেক কিছু যেগুলো তাদের কাছে রাশিয়া পাঠাইতো, এগুলা তাদের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতো, তাদের রাষ্ট্রের জনগণকে খাওয়াইতো ভারত। আর তাদের যে নিম্নমানের যে খাবারগুলো ছিল, উচ্ছিষ্ট এক কথায় বলা যায়, সেগুলো বাংলাদেশের নাগরিক যারা সেখানে আশ্রয় নিয়েছিল তাদেরকে খেতে দিত অনাহারে। বাংলাদেশের মানুষ ওখানে দেখা যেত যে এক বেলাও ঠিক মতো খাবার পেত না, এরকম অবস্থা ভারতে ছিল। আজকে ভারত যে ফুটাঙ্গি দেখায় যে তারা বাংলাদেশকে সহযোগিতা করছে, এটা আসলে মিথ্যাচার, এটা একদম মিথ্যাচার। কেউ যদি এটা স্বীকার করে, আমি মনে করবো সেও এই মিথ্যাচারের একটা অংশ হয়ে যাচ্ছে। ক্লিয়ার মেসেজ, ভারত তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়েছিল, তাদের স্বার্থন্বেষীর জন্য। প্রথম 1 নম্বর স্বার্থ হলো রাশিয়া আরো বন্ধু প্রতিম রাষ্ট্র থেকে যে সম্মিলিত সহযোগিতাগুলো আসছে রাশিয়ার হাত ধরে, সেটা আগে গ্রাস করা নিজেদের। এবং রাশিয়ার যে সেই সময়ের উন্নত মানের অস্ত্র সমকালীন সেই অস্ত্রগুলো নিজেদের করে রেখে দিয়ে তাদের ব্যবহৃত ধ্বজভঙ্গ যেগুলো ফেলে দেওয়া, সেই অস্ত্রগুলো বাংলাদেশের যে নাগরিক যারা যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছিল তাদের হাতে তুলে দিয়েছে, রিপ্লেসমেন্ট করেছে এই শয়তানগুলো। যদি ভারত রাশিয়ার দেওয়া সহযোগিতাগুলো বাংলাদেশকে সরাসরি দিত, তাহলে 9 মাস যুদ্ধ করতে হতো না। এর আগেই পাকিস্তান লেট গুটিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হতো। কিন্তু এই 9 মাস যুদ্ধ করিয়ে বাংলাদেশের মানুষকে মেরে, হ্যাঁ, এই যে শহীদ করে এবং লুটপাট করে, এটা একটা তাদের একটা মানে পরিকল্পনার অংশ হয়ে যায়। যখন দেখলো এটা লাভজনক, এটা দীর্ঘমেয়াদী হলে তারা অনুদান পাচ্ছে, তাদের কাছে আসতেছে, তো সেই ক্ষেত্রে তারা সেটা লুফে নেওয়ার চেষ্টা করেছে। আবার 71-এর স্বাধীনতা এখন তারা বিকৃত ভাবে বলে। চাওয়ালা মোদি কি বললো না বললো সেটা নিয়ে বাংলাদেশ মাথা ঘামানোর খুব একটা প্রয়োজন মনে করে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে আজকের দিনে ভারতীয় হাইকমিশনকে ডেকে এনে কড়াভাবে জবাব দেওয়া উচিত ছিল যে মাতলামি করার জায়গা এটা নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। বিজয়ের এই মাসে আমাদের বিজয়ের দিনে 16ই ডিসেম্বরকে কলঙ্কিত করছে ভারত। আবার অনেকেই একটা ছবি দেখানোর চেষ্টা করে যে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর হাতে তারা আত্মসমর্পণ করছে, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নাই। বাংলাদেশে তখন সেনাবাহিনীও ছিল না, তখন সাধারণ লেংটি গুজা
সাধারণ লেংটি গুজা এক কথায় মানুষ এই যুদ্ধে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশের বিদ্রোহ করা যে সেনাবাহিনীর সদস্যরা যারা ছিলেন, যারা এটার সবসময় কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, হ্যাঁ, ওই রকম কমান্ড কোথাও ছিল না। আমরা যে ইতিহাস থেকে জানতে পেরেছি এবং আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি, আমাদের দাদাদের নানাদের কাছ থেকে আমরা শুনেছি যে তারা কিভাবে যুদ্ধ করেছে। তাদের কমান্ড দেওয়ার জন্য ওই রকম কমান্ড সিস্টেম ছিল না। যে সেক্টর যেটা ছিল ওই সেক্টর থেকে ওটা কমান্ড হতো, এই সেক্টর থেকে এটা। কিন্তু যে সামগ্রিকভাবে বর্তমান সেনাবাহিনীর যেমন সেনা প্রধান কমান্ড দিলে সারা বাংলাদেশ হয়, এরকম সিস্টেম ছিল না, সম্ভব ছিল না, সেই সময় প্রযুক্তিও ছিল না। এই কমান্ডের না কারণে যখন এই যুদ্ধ শেষ মুহূর্তে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, এবং এই বুদ্ধিজীবী হত্যার ক্ষেত্রে আমরা শুধু জামাতকেই দোষারোপ করছি না। জামাত যেমন জড়িত ছিল, পাকিস্তান সেনাবাহিনী যেভাবে হত্যা করেছে, এর সাথে ভারতেরও পরিকল্পনা ছিল। ভারত চাইতো তখন, যেহেতু তাদের চিরশত্রু পাকিস্তান, এই পাকিস্তানের দুইটা শক্তি দুই সাইডে তাদের জন্য বিপজ্জনক, এটা তারা সবসময় উপলব্ধি করতে পারত। এবং সেই উপলব্ধির জায়গা থেকে তারা চাচ্ছিল এই বড় শক্তিটাকে ভেঙে আলাদা হয়ে যায়। যেহেতু আমরাও ন্যায্যতার জন্য যুদ্ধ করছি, আমাদের রাষ্ট্র, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করছে, তো সেই ক্ষেত্রে তাদের সামগ্রিকভাবে তারা লাভজনক জায়গাটা খুঁজে পেয়েছে। এই ভারত যদি এত ফ্লেক্সিবল হয়ে থাকে, তাহলে তাদের যেখানে সেভেন সিস্টার এত নির্যাতিত নিপীড়িত হচ্ছে ভারতের মাধ্যমে, হ্যাঁ, তারা তো তাদের স্বাধীনতা দিচ্ছে না। সিকিমকে কিভাবে তারা দখল করে নিল, এইভাবে ভারত কিন্তু অনেক কিছু দখল করে নিয়েছে। ইতিহাস সাক্ষী, ভারত কারো কোনোদিন বন্ধু হতে পারে নাই। আপনারা দেখেছেন এই যে ভারতের যতগুলো বন্ধু রাষ্ট্র ছিল এশিয়া মহাদেশের, কোন একটা রাষ্ট্র বন্ধুত্বের হাত আর প্রসারিত করে না। ভারত হলো একটা দখলদার রাষ্ট্র। এবং এক কথায় বাংলাদেশের মানে আমরা আসলে গ্রাম বাংলায় যেটা বলি, মানে একবারে যে নিজের বুঝ নেওয়ার একটা পাগল, এর থেকে কিছু না। তো এই সময় এসে ভারত যে উলঙ্গর মতো একটা মতামত তারা দিল, এবং মোদি, চাওয়ালা মোদি, হ্যাঁ, এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এবং সচেতন নাগরিক হিসেবে আমি জোর দাবি জানাই যেন আগামীকালকে সকালের মধ্যে এই ভারতের হাই কমিশনারকে ডেকে করার জবাব দেওয়া হয়। পররাষ্ট্র নীতির জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টার এটা বিবৃতি দেওয়া উচিত যে এটা ভারতের বিজয় বলতে কি বোঝাতে চায় ভারত, কি বোঝাতে চায় ভারত। আমরা কি ভারতের কোনো অংশ যে ভারত আমাদের বিজয় তাদের বিজয় মনে করতে চায়? আর পরাজিত শক্তি সেখানে যেহেতু বসে আছে বহন্ত বিয়তে, সেখান থেকে তারা তো উস্কানিদাতা থাকবেই। আমাদের জুলাই যোদ্ধা, আমাদের সহকর্মী বলা যায়, সহযোদ্ধা বলা যায়, উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতের রকে তারা মানে প্রশংসায় ভাসাচ্ছে। আমি মনে করি ভারতের র একটা ঠুনকো জিনিস, এটা আতঙ্কের না। এর থেকে আমার দেশের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এটা একটা আতঙ্ক ভারতের গোয়েন্দা সংস্থার র। তারা ওই গ্রামে কিছু আমরা দেখি যে আসলে আমার কথাটা অন্যভাবে নেবেন না, একজন মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে কান পড়া লাগায়, কথা বলে যে অমুক তো তোমার নামে একটা কথা বললো, হ্যাঁ, আমার নামে এই এত বড় বদনাম করলো, ঘটনা কি? সে যায় আর একটু ফায়ার হয়ে বলে, হ্যাঁ, আমার নামে এই কথা তুই বলছস, ঘটনা কি? এই হলো অবস্থা। মানে এখানে রকে তো হিরো বানানো হচ্ছে যে র মনে হয় বহুত কিছু। র মূলত ওই যে কান কথা লাগানোর একটা জিনিস, এর থেকে বেশি কিছু না। আমাদের উসমান হাদিকে যারা গুলি করেছে, আমরা তাদের বিচার দাবি করছি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটা জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কিভাবে ভারতে পালিয়ে যায় সেটার জবাবদিহি করতে হবে। এবং যারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে যে অমুক এটা গুলি করতে পারে, অমুক করাতে পারে, এই ধরনের যারা মন মানসিকতা রাখে, তাদের প্রতিও আমার আহ্বান থাকবে
যে কোন ন্যারেটিভ উল্টাভাবে না দাঁড় করিয়ে সঠিক সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলুন। না হলে একজন মানুষকে আপনি বলবেন, ব্লেম দিবেন, বলবেন যে চলো 9 মিনিট, আমি শেষ করছি। ওসমান হাদির যে গুলিবিদ্ধের সিসিটিভি ফুটেজ, তার থেকে ঠিক 9 মিনিট পরেই ঢাকা 17 আসনের এক দলের প্রার্থী তিনি ঘোষণা দেন ফেসবুক স্ট্যাটাসে যে চলেন এবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আসুন আমরা ইট খুলে নিয়ে আসবো। এখন এই ধরনের আসলে এই আচরণগুলো বাংলাদেশের বৃহত্তর ঐক্যের ফাটল তৈরি করে। এই নির্ভুল পাগলদের কারণে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়। আমরা 24 পরবর্তী সময়ে যে বৃহত্তর ঐক্যের স্বপ্ন দেখেছিলাম, এই ঐক্য নস্যাতের বিষয়ে এই ধরনের নির্ভুল পাগলরাই কাজ করছে। ধন্যবাদ।